সরকার গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই যদি রাজধানীর রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভা নিয়ে বড় ধরনের রদবদলের আলোচনা শুরু হয়ে যায়, তাহলে বোঝাই যায় ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে। ঢাকার রাজনৈতিক মহলে সচিবালয়ের করিডোর এমনকি প্রশাসনের বিভিন্ন স্তরেও এখন একটি প্রশ্নই বেশি ঘুরছে: সরকার কি বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠনের পথে হাঁটছেন? বিভিন্ন রাজনৈতিক সূত্র ও গণমাধ্যমে এমন দাবি উঠে এসেছে যে কয়েকজন মন্ত্রীর কাজ নিয়ে অসন্তোষ রয়েছে, আবার কিছু নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার বিষয়েও আলোচনা চলছে। তবে এখানেই একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি: এসব বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তাই আজকের ভিডিওতে আমরা গুজব নয়, বরং আলোচনায় থাকা সত্য এবং তথ্য, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য বাস্তবতা নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। সরকারের ৫ মাস প্রায় শেষ, আর বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় বহুদিন ধরেই দেখা যায়: সরকারের প্রথম কয়েক মাসকেই অনেকেই পর্যবেক্ষণের সময় হিসেবে দেখেন। এই সময় মন্ত্রীদের কাজ ও সিদ্ধান্ত, প্রশাসনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এমন প্রেক্ষাপটেই রাজধানীতে নতুন করে আলোচনা শুরু হয়েছে সরকারের ভেতরে নাকি বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ নিয়ে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন চলছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, কয়েক মাসে কোন মন্ত্রণালয় কতটা কাজ করেছে, কোথায় ফাইল আটকে আছে, কোন প্রকল্প এগোচ্ছে আর কোথায় গতি কমে গিয়েছে, এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। অবশ্য সরকারিভাবে এমন কোনো মূল্যায়ন কমিটির অস্তিত্ব বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক মহলে এ ধরনের আলোচনা নতুন নয়। প্রায় প্রতিটি সরকারি নির্দিষ্ট সময় পরপর নিজেদের কার্যক্রম পর্যালোচনা করে থাকে। তবে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে শুধু কাজের গতি নয়, মন্ত্রীদের মধ্যে সমন্বয়ের বিষয়টিকেও নাকি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, কিছু মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয় প্রত্যাশিত মাত্রায় নেই। কোথাও সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, কোথাও প্রশাসনিক ফাইল দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে। বাস্তবতা বলছে, একটি বড় প্রকল্প শুধু বাজেটের উপর নির্ভর করে না, মন্ত্রী, সচিব, সংশ্লিষ্ট দফতর এবং মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়নের গতি অনেকটাই কমে যায়। আর সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা, যদি সত্যি মন্ত্রিসভার পরিবর্তন আসে, তাহলে সেটি শুধু নতুন মুখ আনার জন্য নয়, বরং প্রশাসনিক গতি বাড়ানোর লক্ষ্যেও হতে পারে। এদিকে রাজনৈতিক মহলে আরও একটি আলোচনার জোরালো হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে কয়েকজন অভিজ্ঞ নেতার নাম ঘুরে বেড়াচ্ছে, যাদের সম্ভাব্য মন্ত্রী হিসেবে বিবেচনা করে হতে পারে বলে আলোচনা চলছে। এই তালিকায় আলোচনা এসেছে ABM মোশাররফ হোসাইন, আশরাফ উদ্দিন নিজান, মহিদুর রহমান, এরশাদুল হক খান, সেলিমা রহমান এবং ব্যারিস্টার নওশাদ জমিরের নাম। তবে আবারও মনে করিয়ে দেওয়া জরুরি, এগুলো রাজনৈতিক আলোচনায় উঠে আসা নাম। সরকারিভাবে কোথাও কারো নিয়োগ বা দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি। শুধু ব্যক্তি নয়, একাধিক আঞ্চলিক প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে মন্ত্রিসভার বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণেই বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকেও নতুন মুখ আসতে পারে এমন আলোচনা রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। সেখানে ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং জয়নুল আবেদিন ফারুকের নাম নিয়েও আলোচনা হচ্ছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও নতুন প্রতিনিধিত্ব আসতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা পুনর্গঠনের সময় অনেক সরকারই শুধু দক্ষতা নয়, আঞ্চলিক ভারসাম্য, সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক বার্তাকেও গুরুত্ব দেন। আর তাই এবার সেই বিষয়গুলো সামনে আসছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আরেকটি বিষয় নিয়ে, তা হলো টেকনোক্র্যাট কোটা।
বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় এমন অনেক সময় হয়েছে যখন সরাসরি নির্বাচিত না হয়েও অভিজ্ঞ পেশাজীবী বা বিশেষজ্ঞদের মন্ত্রিসভায় আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও কয়েকজনের অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন সূত্রে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন্নবী খান সুহেলের নামও ঘুরে বেড়াচ্ছে। তবে এখানেও একই কথা প্রযোজ্য, এগুলো এখন পর্যন্ত রাজনৈতিক আলোচনার অংশ মাত্র, সরকারিভাবে কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। অন্যদিকে নতুন মুখ আসার সম্ভাবনার পাশাপাশি আরেকটি প্রশ্নও সামনে এসেছে, যদি নতুন কেউ আসেন তাহলে বর্তমান মন্ত্রিসভার কেউ কি বাদ পড়বেন? রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চলছে যে কয়েকজন মন্ত্রীর কাজ নিয়ে অসন্তোষের কথা বিভিন্ন পর্যায়ে উঠে এসেছে। তবে ঠিক কারা থাকবেন আর কারা থাকবেন না সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য নেই, তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগও নেই। তবে একটি বিষয় স্পষ্ট, সরকার যদি সত্যি বড় ধরনের পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় তাহলে সেটি শুধু ব্যক্তি পরিবর্তনের ঘটনা হবে না, বরং সেটি হবে সরকারের প্রথম কয়েক মাসের কাজের একটি রাজনৈতিক মূল্যায়নেরও প্রতিফলন। তবে শুধু নতুন মুখ আনার আলোচনা নয়, রাজনৈতিক মহলে এখন আরেকটি বিষয়ও সমান গুরুত্ব পাচ্ছে, বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন। অনেক বিশ্লেষকদের মতে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনায় যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে একজন মন্ত্রীর হাতে একাধিক বড় মন্ত্রণালয় থাকলে সিদ্ধান্ত গ্রহণের গতি স্বাভাবিকভাবেই ধীর হতে পারে। এই প্রসঙ্গেই আলোচনায় রয়েছে শেখ রবিউল আলমের নাম। বর্তমানে তার দায়িত্বে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, দেশের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি খাত। রাজনৈতিক মহল এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে এত বড় দায়িত্ব একসঙ্গে সামলানো কতটা বাস্তবসম্মত। সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন, প্রতিদিন অসংখ্য ফাইল, দীর্ঘ বৈঠক এবং একের পর এক প্রকল্পের কারণে কাজের চাপ অনেক বেড়ে যায়। আবার সমালোচকদের একটি অংশের দাবি, এই চাপের প্রভাব প্রশাসনিক গতিতেও পড়ছে। সম্প্রতি তার একটি বক্তব্য গণমাধ্যমকে ব্যাপক আলোচনা তৈরি করে নির্বাচনের আগে টোল মওকুফের প্রতিশ্রুতি নিয়ে করা মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। এরপর থেকেই তার মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। তবে এটাও ঠিক, এত বড় তিনটি মন্ত্রণালয়ের কাজ একজনের পক্ষে সমান গতিতে পরিচালনা করা সহজ নয়। এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, যদি পুনর্গঠন হয় তাহলে দায়িত্ব পুনর্বন্টনের বিষয়টিও গুরুত্ব পেতে পারে। একই ধরনের আলোচনা চলছে অর্থ মন্ত্রণালয় নিয়েও। বর্তমানে অর্থ ও পরিকল্পনা দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন সূত্রের দাবি, পরিকল্পনা মন্ত্রণালয় আলাদা করে দেওয়ার বিষয়েও ভেতরে ভেতরে আলোচনা চলছে, যাতে অর্থ মন্ত্রণালয়ের উপর আরও বেশি মনোযোগ দেওয়া যায়। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আরেকটি আলোচিত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আন্তর্জাতিক দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ায় ভবিষ্যতে এই মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে। তবে এটিও এখন পর্যন্ত কেবল রাজনৈতিক আলোচনা, আনুষ্ঠানিক ঘোষণা নয়। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে আরও কয়েকজন নেতার নাম ঘুরে বেড়াচ্ছে, যাদের বর্তমান দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করা হচ্ছে। সেই আলোচনায় নুরুল হক নূর, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং এহসানুল হক মিলনের নামও এসছে। তবে আবারও মনে করিয়ে দেওয়া জরুরি, এই নামগুলো রাজনৈতিক আলোচনা ও বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্যের অংশ। সরকারিভাবে কাউকে বাদ দেওয়া বা নতুন দায়িত্ব দেওয়ার কোনো ঘোষণা এখনও আসেনি। আসলে যে কোনো সরকার গঠনের পর প্রথম কয়েক মাসকে অনেকেই পরীক্ষার সময় হিসেবে দেখেন। এই সময়ে জনগণের প্রত্যাশা থাকে দ্রুত সিদ্ধান্ত, দৃশ্যমান কাজ এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের কার্যকর সমন্বয়। সেই প্রত্যাশা পূরণ না হলে মন্ত্রিসভা পুনর্গঠন অনেক দেশেই অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশেও অতীতে বিভিন্ন সরকার সময়ে সময়ে মন্ত্রিসভায় পরিবর্তন এনেছে। কোথাও নতুন মুখ এসেছে, কোথাও দফতর বদল হয়েছে, আবার কোথাও কাজের গতি বাড়াতে দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। ফলে বর্তমান আলোচনা যদি বাস্তবে রূপ নেয় তাহলে সেটিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন কোনো ঘটনা হবে না। তবে একটি বিষয় এখনই নিশ্চিত করে বলা যায়, সরকারি গ্যাজেট বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মন্ত্রিসভা নিয়ে যেসব তথ্য ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। রাজনীতিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত
বদলে যাওয়ার ঘটনাও নতুন নয়। তাই চূড়ান্ত ঘোষণা আসার আগে কোনো নাম বা পদ নিয়ে নিশ্চিত মন্তব্য করা ঠিক হবে না। তবে এটাও সত্য, বর্তমানে যেভাবে প্রশাসনিক দক্ষতা, সমন্বয় এবং কর্মক্ষমতা নিয়ে আলোচনা হচ্ছে, তাতে সরকারের উপর প্রত্যাশার চাপ আগের চেয়ে অনেক বেশি। জনগণ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা মাঠে তার বাস্তব প্রতিফলনও দেখতে চায়। তাই যদি সত্যি কোনো পুনর্গঠন হয়, তাহলে সেটির মূল লক্ষ্য হবে প্রশাসনের গতি বাড়ানো, সিদ্ধান্ত গ্রহণের সময় কমানো এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এখন পুরো দেশের নজর এক জায়গায়। আলোচনা কি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে, নাকি সব কিছুই রাজনৈতিক জল্পনাতেই সীমাবদ্ধ থাকবে? সেই উত্তর মিলবে কেবল আনুষ্ঠানিক ঘোষণার পর। আপনার কি মনে হয়, সরকারের প্রথম কয়েক মাসের পারফরমেন্স মূল্যায়ন করে প্রয়োজন হলে মন্ত্রিসভা পুনর্গঠন করা উচিত, নাকি আরও সময় দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন নিরপেক্ষ তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন।